কিভাবে আপনি ঘরে বসে নিজে নিজে 4 সপ্তাহে আইএলটিএস প্রিপারেশন নেবেন? শুধুই কি কেমব্রিজ আইএলটিএস এর বইগুলো পড়লেই এনাফ? 1 মাস অথবা 4 সপ্তাহে আইএলটিএস প্রিপারেশন নিয়ে ভালো একটি স্কোর যেমন 8 অথবা 7 পাওয়া কি সম্ভব? আসসালামু আলাইকুম সবাইকে। রিসেন্টলি আমি আমাদের আইএলটিএস ল্যাব ফেসবুক গ্রুপের মধ্যে একটি পোস্ট শেয়ার করেছিলাম, যার মূল বিষয় ছিল 4 সপ্তাহের মধ্যে কিভাবে আপনি নিজে নিজে আইএলটিএস প্রিপারেশন নিতে পারেন। সো এই পোস্টটি দেখলাম অনেক হিউজ অ্যামাউন্ট অফ রেসপন্স পেয়েছে, প্রায় 2.5 লক্ষ মানুষের কাছে এই পোস্টটি পৌঁছে গেছে। সো এত ভালো রেসপন্স দেখার পর মনে করলাম যে একটি ভিডিও বানানোর মাধ্যমে আরও ডিটেলসে আলোচনা করে ফেলি এই বিষয়টির উপর। আচ্ছা, তো এই 28 দিনের আইএলটিএস প্রিপারেশন জার্নি আপনি কিভাবে শুরু করবেন? প্রথমেই যে কাজটি করবেন, এই 28 দিনের জার্নি শুরু করার আগে নিজের মাইন্ড রিফ্রেশ করার জন্য কোথাও থেকে ঘুরে আসতে পারেন। যেমন আপনি সাজেক অথবা কক্সবাজার নিজের ফ্রেন্ডসদের সাথে একটু ট্যুর দিয়ে আসতে পারেন। কারণ এই 28 দিনের মধ্যে আপনি কোনো গ্যাপ পাবেন না। নিজের সাথে একটা কমিটমেন্টে যেতে হবে যে আপনি এই 28 দিন কনসিস্টেন্ট থাকবেন, ধারাবাহিক থাকবেন। আপনি যদি কনসিস্টেন্টলি এই 28 দিন পড়াশোনার মধ্যে ডুবে থাকতে পারেন, তাহলে আপনার লার্নিং কার্ভটি খুবই দ্রুত হবে। ভালো স্টুডেন্টস এবং খারাপ স্টুডেন্টসদের মধ্যে একটি প্রধান পার্থক্য হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ ধারাবাহিক থাকা। আপনি খেয়াল করলে দেখবেন যে ভালো স্টুডেন্টসরা সময় মতো ডেইলি পড়াশোনা করে থাকে। আপনি আসলে যতই গড গিফটেড মেধাবী হয়ে থাকুন না কেন, আপনি যদি কনসিস্টেন্টলি পড়াশোনার মধ্যে না থাকেন, তাহলে আপনি ঠিকই পিছিয়ে পড়বেন। হ্যাঁ, কনসিস্টেন্ট থাকতে গেলে আমাদের লাইফের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে। সব দিন তো সমানভাবে যায় না। যেমন আপনি হয়তো প্রেমের ছ্যাঁকা খাইতে পারেন, আপনার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যেতে পারে, অথবা আরও মারাত্মক কোনো ধরনের সিরিয়াস কোনো ইস্যু হতে পারে, যেমন আপনার পরিবারের কেউ হয়তো মারা গিয়েছেন। এমন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি আমরা। কিন্তু আপনাকে একটা বিষয় ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে আপনার লাইফে একটা দিন খারাপ যেতেই পারে। সেই দিনটা খারাপ গেলেও আপনি যেন পর দিন থেকে আবার এই কনসিস্টেন্সির মধ্যে চলে আসেন। মানে আপনাকে আবার ধারাবাহিকভাবে এই রুটিনটি ফলো করে যেতে হবে। ওকে, সো আপনি ঘোরাঘুরি করে আসছেন, মাইন্ড রিফ্রেশ করে আসছেন। এইবার এই 4 সপ্তাহের জার্নি শুরু করার আগে আপনি আরও 2টা দিন সময় নেবেন একটু রিসার্চ করার ক্ষেত্রে। যেমন আইএলটিএস কি, আইএলটিএসের কয়টা ফরম্যাট আছে, একাডেমিক আইএলটিএস নাকি জিটি আইএলটিএস বা জেনারেল ট্রেনিং আইএলটিএস যেটা আছে। অর্থাৎ একাডেমিক আইএলটিএস হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা স্টুডেন্ট ভিসাতে যদি পড়তে যেতে চান বিদেশে, সেক্ষেত্রে আপনি একাডেমিক আইএলটিএস পরীক্ষা দিবেন। আপনি যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চান কোথাও, সেক্ষেত্রে আপনি জিটি আইএলটিএস দিতে হবে। সো জিটি আইএলটিএস এবং একাডেমিক আইএলটিএসের মধ্যে প্রধান যে পার্থক্য, সেটা হচ্ছে রিডিং এবং রাইটিং। এই দুটি মডিউলের মধ্যে কোয়েশ্চনের মধ্যে কিছু তফাৎ আছে। সো আইএলটিএসের মডিউল কয়টা আছে, কীরকম পরীক্ষা হয়ে থাকে, কোথায় পরীক্ষা হয়ে থাকে, কত সময় ধরে একটি মডিউলের পরীক্ষা হয়ে থাকে, প্রতিটি মডিউলের কোয়েশ্চন প্যাটার্ন কীরকম হয় বা কোয়েশ্চন কী কী টাইপ হয়ে থাকে, এইসব বেসিক ধারণা এই 2 দিন বসে আপনি নিয়ে ফেলবেন। তার জন্য আমাদের আইএলটিএস ল্যাবের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, সেখানে অনেক তথ্য আমরা দিয়ে রেখেছি। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করবেন, সেটি হচ্ছে ডেডলাইন সেট করে ফেলবেন। আপনি যদি ডেডলাইন সেট না করেন, সেক্ষেত্রে আপনি অনেক বেশি অবহেলা করতে থাকবেন। আপনি ধরেন কথার কথা 3 মাসের মধ্যে আপনার টার্গেট হচ্ছে ভালো করে আইএলটিএস প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসে যাবেন। সো আপনার যদি এরকম মাথার মধ্যে সেট না থাকে যে আমাকে 3 মাসের মধ্যে পরীক্ষা দিতেই হবে, তাহলে দেখবেন যে আপনি শুধু পিছাতেই আছেন। আপনি যতক্ষণ না একটা ডেডলাইন সেট করতেছেন, ততক্ষণ পর্যন্ত দেখবেন আপনি শুধু পিছাচ্ছেন বা অবহেলা করতেছেন, অলসতা কাজ করবে আপনার মধ্যে। সো আপনি কবে কোথায় পরীক্ষা দিবেন, ব্রিটিশ কাউন্সিল নাকি আইডিপি কোথায় পরীক্ষা দিবেন, সেটি আগে থেকেই জেনে রাখবেন এবং কোন ডেট আছে, মানে কোন মাসের কোন তারিখে আপনার অ্যাভেলেবেল ডেট আছে সেটা জেনে রাখবেন। যদি পারেন, পসিবল হয়, তাহলে আপনি আগে থেকেই এক্সাম ডেটটা নিয়ে রাখবেন, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন। সেই ক্ষেত্রে মাথার মধ্যে একটু চাপ থাকবে যে আমি অলরেডি টাকা দিয়ে এক্সামে রেজিস্ট্রেশন করে ফেলেছি। সো এখন যদি আমি ঠিকমতো পড়াশোনা না করি, তাহলে আমার খারাপ রেজাল্ট হবে। এইবার আসি কোন বইটি ফলো করবেন। আপনারা সবসময় কেমব্রিজ আইএলটিএসের বইগুলো ফলো করবেন, বিশেষ করে লেটেস্ট 5টা অথবা 6টা বই ফলো করবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন কেমব্রিজ আইএলটিএসের 19 বইটি আছে, কিন্তু এখন অবধি কেমব্রিজ আইএলটিএস 20 এই বইটি রিলিজ হয়ে গেছে। সো আমরা কি করব, যে কেমব্রিজ 15 থেকে কেমব্রিজ আইএলটিএস 15 থেকে 20 পর্যন্ত এই 6টা বই আমরা টার্গেট করব। আপনি যেই সময় এই ভিডিওটি দেখতেছেন, তখন যদি কেমব্রিজ আইএলটিএস 21 এই বইটি বেরিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি 21 থেকে 15 এই বইগুলো টার্গেট করতে পারেন। আপনি যদি এই কেমব্রিজ আইএলটিএসের বইগুলো পড়েন, তাহলে আমার মতে এনাফ। কারণটা কি? কারণ হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি মূলত
ব্রিটিশ কাউন্সিল এবং আইডিবির সাথে পার্টনারশিপ করে এই আইএলস পরীক্ষাটি পরিচালনা করে থাকে। সো এই যে বইগুলো, এগুলো কিন্তু সরাসরি একদম কেমব্রিজ স্ট্যান্ডার্ড কোয়েশ্চন যেভাবে হয়ে থাকবে, আপনার মেইন পরীক্ষাতে যেভাবে কোয়েশ্চন প্যাটার্ন চলে আসবে সেরকম কিন্তু এই বইটির মধ্যে দেয়া আছে। প্র্যাকটিস টেস্টগুলো সেভাবেই দেয়া আছে। সো আপনি যদি এই বইগুলো ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারেন তাহলে দ্যাট শুড বি এনাফ ফর ইউ। স্টিল আপনার হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে আপনি আরও বই প্র্যাকটিস করতে পারেন, যেমন কেমব্রিজ অফিসিয়ালস একটা বই আছে, সেটাও আপনি প্র্যাকটিস করতে পারেন। অথবা আমরা এই যে 4 সপ্তাহে কি করব, কেমব্রিজ আইএলটিএস 15 থেকে 20 পর্যন্ত এই বইগুলো প্র্যাকটিস শেষ করব। আপনার যদি এই বইগুলো শেষ করা হয়ে যায় তাহলে আপনি আবার পিছন থেকে স্টার্ট করতে পারেন, লাইক কেমব্রিজ আইএলটিএস 10, 10 থেকে 14, 15 এগুলো আবার আপনি প্র্যাকটিস করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। বাট দ্য বেস্ট থিং হচ্ছে আপনি যদি লেটেস্ট বইগুলো ফলো করেন, কারণ আপনার মেইন পরীক্ষাতে যে কোয়েশ্চন প্যাটার্ন সেগুলা লেটেস্ট বইগুলোর মতোই হয়ে থাকবে। সো এই 4 সপ্তাহের মধ্যে আপনি যে প্রিপারেশন স্টার্ট করবেন আপনি উল্টো দিক থেকে শুরু করবেন, অর্থাৎ কেমব্রিজ আইএলটিএস 20, তারপর 19, তারপর 18, তারপর 17, 16, 15 এইভাবে উল্টো দিক থেকে বইগুলো সলভ করা বা প্র্যাকটিস করা শুরু করবেন। এই 4 সপ্তাহের মধ্যে আপনি 4টি মডিউল ভাগ করে নেবেন। অর্থাৎ আমরা কি করব, উইক 1 হচ্ছে লিসনিং, উইক 2 হবে রিডিং, উইক 3 হবে রাইটিং এবং উইক 4 হচ্ছে স্পিকিং। আচ্ছা, তো উইক 1 অর্থাৎ এই সপ্তাহে আমরা শুধুমাত্র লিসনিং মডিউল ফোকাস করব। আমি চাই আপনারা এই সপ্তাহে লিসনিং মডিউল ছাড়া অন্য কোনো মডিউল প্র্যাকটিস করবেন না। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি শুধুমাত্র যদি লিসনিং মডিউল প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনার ওভারঅল ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভালো ডেভেলপমেন্ট আসবে বা ইমপ্রুভমেন্ট আসবে। কিভাবে? আপনি যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আইএলটিএসের এক্সামটা কিভাবে সাজানো হয়েছে, প্রথমেই হচ্ছে লিসনিং, তারপর রিডিং, তারপর রাইটিং এবং সবার শেষে স্পিকিং। ইভেন আপনি ছোটোবেলার কথা যদি একটু চিন্তা ভাবনা করেন, ছোটোবেলা আপনি আপনার পরিবার বা মা বাবার কাছ থেকে কথাবার্তা শুনছেন, আগে বাংলা কথাবার্তা শুনছেন, তারপর হয়েছে কি যে আপনি কথা বলা শুরু করছিলেন বাংলাতে। এই কারণে লিসনিং মডিউলটা খুবই ইম্পর্ট্যান্ট একটি মডিউল। আচ্ছা, এবার টাইম ম্যানেজমেন্টের কোথায় আসি। এই যে টোটাল 28 দিনের মধ্যে আপনারা অ্যাটলিস্ট 8 ঘন্টা করে ডেইলি টাইম স্পেন্ড করবেন এবং সকালে মিনিমাম 4 ঘন্টা আর রাতে মিনিমাম 4 ঘন্টা। আচ্ছা, সো এইবার বলি লিসনিং মডিউলটা কীভাবে প্র্যাকটিস করবেন। আমরা যেই বইগুলো ফলো করতেছি, অর্থাৎ কেমব্রিজ আইএলটিএস 20 আমরা উল্টো দিক থেকে শুরু করতেছি। প্রথমে কেমব্রিজ আইএলটিএস 20, তারপর 19, এরপরে 18, 17, 16, 15 এইভাবে উল্টো দিক থেকে শুরু করবেন। লেটেস্ট বইগুলো আগে সলভ করবেন, তারপর আস্তে আস্তে পুরোনো বইগুলো সলভ করবেন। আমরা এই 1 সপ্তাহের মধ্যে প্রথম যে 6 দিন আছে, প্রথম 6 দিনে কেমব্রিজ আইএলটিএস 15 থেকে 20 পর্যন্ত বইগুলো সলভ করে ফেলবো। অর্থাৎ একদিনে একটা করে বই আমরা সলভ করব। সেটা কিভাবে? প্রতিটা বইয়ের মধ্যে 4টা করে টোটাল টেস্ট আছে। আপনি সকালে 2টা টেস্ট এবং রাতের 2টা টেস্ট এগুলো ভালো করে সলভ করবেন বা বুঝে বুঝে সলভ করবেন। এবার আসি কিভাবে আপনারা সলভ করবেন বা কিভাবে নিজেকে আরও ইমপ্রুভমেন্ট করতে পারেন। ধরেন আপনি প্রথম দিন কেমব্রিজ আইএলটিএস 20 সলভ করতেছেন, সেই ক্ষেত্রে সকালবেলা আপনি টেস্ট 1 যখন দিবেন বা টেস্ট 1 ধরেন আধা ঘন্টার মতো অডিও, সেটা শুনে শুনে অলরেডি আপনি সলভ করে ফেলেছেন। তারপরে কি করবেন? তারপরেই কিন্তু সাথে সাথে টেস্ট 2 স্টার্ট করবেন না। এর আগে আপনি টেস্ট 1-এর মধ্যে কি কি আপনার অসুবিধা হয়েছে বা কোন কোন জায়গায় আপনার প্রবলেমসগুলো হয়েছে সেগুলো আগে ফাইন্ড আউট করতে হবে। বিশেষ করে আপনি যদি একদম বইয়ের শেষের দিকে যান, সেখানে আপনি অডিও স্ক্রিপ্টটি দেখতে পারবেন। লিসনিংয়ের অডিও স্ক্রিপ্টগুলো বইয়ের শেষে দেওয়া থাকে, অর্থাৎ অডিওর মধ্যে যে কথাগুলো শুনতে পারতেছেন সেগুলা লিখিত অবস্থায় বইয়ের শেষের দিকে দেওয়া থাকে। আপনি এরকম অডিও স্ক্রিপ্টটি বের করবেন যখন আপনার ফুল টেস্টটি প্র্যাকটিস করা শেষ হয়েছে, টেস্ট 1। তারপর অডিও স্ক্রিপ্ট থেকে আপনি কি করবেন, আবার অডিওটি প্লে করবেন এবং এট দ্য সেম টাইম আপনি এই অডিও স্ক্রিপ্টের মধ্যে কীভাবে কী লেখা আছে সেগুলো পড়ে যাবেন। এখান থেকে যেসব ওয়ার্ড আপনার কাছে অজানা, যেগুলো মিনিং আপনার জানা নেই, অথবা এমন কোনো সেন্টেন্স যেগুলো মিনিং আপনি বুঝতে পারতেছেন না, সেগুলা এরকম স্টিকি নোটস অথবা কোনো একটা পৃষ্ঠার মধ্যে, সাদা একটা পৃষ্ঠার মধ্যে আপনি এখানে লিখে রাখতে পারেন। এই পেজের সাথে আপনি আটকে রাখবেন, হয়তো আপনি স্টেপলার ইউজ করতে পারেন, স্টেপলার ইউজ করে আটকে রাখতে পারেন। সো যেই পৃষ্ঠার মধ্যে আপনি দেখবেন যে কোনো শব্দ আপনার জানা নেই, সেই পৃষ্ঠার সাথে এরকম এক্সট্রা একটা পেজ আপনি আটকে রাখবেন, সেখানে বাংলা মিনিংটা আপনি লিখে রাখবেন। আচ্ছা,
সো এইভাবে আপনি টেস্ট ওয়ানটা ভালো করে গো থ্রু করবেন, আপনি বোঝার চেষ্টা করবেন যে এখানে আনসার যেখানে আছে সেখানে দেখবেন আন্ডারলাইন করে দেওয়া আছে আনসারের জায়গাগুলোতে। তো কিভাবে আসলে কি ওয়ার্ডগুলো ওরা ইউজ করছে, তারপর আপনার যে প্রোনাউন্সিয়েশন যেগুলো ছিল আপনি যখন শুনতেছিলেন ওরা কিভাবে প্রোনাউন্সিয়েশন করেছে, ওই ওয়ার্ডগুলোর আসলে স্পেলিং কীরকম সেগুলো বোঝার চেষ্টা করবেন, প্লাস প্যারাফ্রেজিংটা কীরকম করেছে সেগুলো আপনি আইডেন্টিফাই করার ট্রাই করবেন। এইভাবে টেস্ট ওয়ান, টেস্ট টু, টেস্ট থ্রি, টেস্ট ফোর, 4টি টেস্ট একদিনে ভালো করে প্র্যাকটিস করবেন। মাথায় একটা বিষয় রাখবেন, আপনি যদি টেস্ট ওয়ানটা ভালো করে অ্যানালাইসিস না করেই টেস্ট টুতে চলে যান সেই ক্ষেত্রে আপনি ধরা খাবেন। কী কারণে? টেস্ট ওয়ানের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেম ওয়ার্ডগুলো দেখবেন আবার হয়তো টেস্ট টুতে রিপিট হতে পারে। হ্যাঁ, সেম কোয়েশ্চেন আপনি পাবেন না, কিন্তু সেম ওয়ার্ডগুলো আপনি পাবেন। এই সেম ওয়ার্ডগুলো পাওয়ার কারণে হয়তো আপনার কোয়েশ্চেন বুঝতে অসুবিধা হতে পারে। এই জন্য আপনি যদি প্রতিটি ওয়ার্ডগুলো বুঝে বুঝে পড়তে পারেন আপনি ধরা খাবেন না, বা দেখবেন নেক্সট টেস্ট যখন দিতেছেন তখন আপনার আরেকটু ইমপ্রুভমেন্ট হয়েছে। এভাবে 4টা টেস্ট একদিনে দিয়ে ফেলবেন। একটি কাজ করতে হবে আপনাকে, এই 6 দিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে এই যে 4টা টেস্টের যে অডিও স্ক্রিপ্ট যেগুলো ছিল সেগুলা আপনি গল্পের বইয়ের মতো করে পড়ে যাবেন, একদম ফার্স্ট টু লাস্ট পড়ে যাবেন, এবং আবার কি করবেন, যে রিভাইজ দিয়ে ফেলবেন। এই যে সকাল থেকে রাতের বেলা আপনি যা যা শিখেছেন, এই অডিও স্ক্রিপ্ট থেকে যে ওয়ার্ডগুলো শিখেছেন বা পুরো কনটেক্সটটা বা পুরো কনভারসেশনটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আপনার মাইন্ডের মধ্যে নতুন ওয়ার্ডগুলা ভালো করে গেঁথে থাকবে। তারপর সপ্তাহের শেষের দিন, অর্থাৎ এই 6 দিন পরে একদিন যখন থাকবে আপনার হাতে, সেই দিন বসে কি করবেন, ধরেন যে কোয়েশ্চেন টাইপটা আপনার কাছে খুবই কঠিন মনে হচ্ছিল, আমি মনে করলাম যে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন টাইপটা লিসনিং মডেলে খুবই কঠিন হয়ে থাকে বা সবার কাছে কঠিন লেগে থাকে, এইটা আপনার কাছে খুবই কঠিন মনে হয়েছে, এইটা আপনি এই একদিনে বসে ভালো করে অ্যানালাইসিস করবেন। আপনি বিভিন্ন রিসোর্সেস দেখতে পারেন, ইউটিউব চ্যানেল দেখতে পারেন, আমাদের আইএলটিএস ল্যাবের ইউটিউব চ্যানেল দেখতে পারেন, অথবা অনলাইনে রিসার্চ করলে আরও অনেক সলিউশনস পেতে পারেন। এগুলো ভালো করে ঝালাই করে ফেলবেন। শুধু যে এমসিকিউ তা বলতেছি না, অন্য যত সব কোয়েশ্চেন টাইপ আপনার কাছে খুবই কঠিন মনে হয় সেগুলা আপনি একদিনে বসে ভালো করে টাইম দিবেন, যাতে আপনার ফুললি লিস্টিং মডেল যত ধরনের কোয়েশ্চেন টাইপ আছে সব কিছু যেন আপনার একদম ক্লিয়ার হয়ে যায়। এবার আসি উইক 2। সো উইক 2 হচ্ছে রিডিং মডিউল। রিডিং মডিউলের ক্ষেত্রেও সেম, আমরা কেমব্রিজ আইএলটিএস 20 থেকে শুরু করব এবং 15 থেকে শেষ করব। সপ্তাহে প্রথম 6 দিন টার্গেট করবেন এই 6টা বই একদিন করে শেষ করার। আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, যেহেতু রিডিংয়ের পেসেজগুলো একটু বড় হয়ে থাকে, যেহেতু 3টা পেসেজ আছে, সকালবেলা 4 ঘন্টা, রাতের বেলা 4 ঘন্টা বলেছিলাম লিস্টিংয়ের ক্ষেত্রে, কিন্তু রিডিংয়ের ক্ষেত্রে আপনাকে আরেকটু এক্সট্রা টাইম দিতে হতে পারে, বিশেষ করে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেলের উপর ডিপেন্ড করে। আপনি যদি খুবই তাড়াতাড়ি বুঝতে পারেন পেসেজগুলোর মধ্যে কী লেখা হয়েছে, কি বোঝানো হয়েছে, তাহলে আপনার খুব বেশি সময় লাগবে না এগুলা অ্যানালাইসিস করতে। কিন্তু আপনি যদি একটু তুলনামূলক দুর্বল হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনি ভালো করে টাইম নেবেন। ভালো করে টাইম নিয়ে ওই যে একটা টেস্ট যখন শেষ করছেন, ধরেন টেস্ট 1 শেষ করছেন, টেস্ট 1 শেষ করার পরে এখানের মধ্যে যতগুলো পেসেজ ছিল সেই পেসেজগুলো ভালো করে গো থ্রু করে যাবেন। কোথায় কিভাবে প্যারাফ্রেজ করা ছিল, কোন ওয়ার্ডটা আপনার কাছে অজানা, ওই পৃষ্ঠার মধ্যে আবার আপনি স্টিকি নোটস দিয়ে আরেকটা পৃষ্ঠা আপনি নোট হিসেবে রাখবেন, যে নোটের মধ্যে আপনার কাছে যেই ওয়ার্ডগুলো অজানা ছিল বা ভোকাবুলারি বলেন, ইভেন সেন্টেন্স যেগুলো বুঝতে আপনার কাছে খুবই কঠিন মনে হয়েছিল, আপনি গুগল ট্রান্সলেট অথবা চ্যাটজিপিটি ইউজ করার মাধ্যমে সেগুলো কিন্তু সুন্দর বাংলা অর্থ পেয়ে যাবেন। এগুলো আপনি এই নোট কাঠার মধ্যে নোট করে রাখবেন। সেম কাজ করবেন ঘুমোতে যাওয়ার আগে, আপনি এই যে পেসেজ যেগুলো ছিল এগুলা একদম গল্পের মতো করে পড়ে যাবেন। দেখবেন অনেক ইনফরমেশন কিন্তু আপনি জানতে পারবেন এই যে আপনি পেসেজগুলো পড়ে যাবেন। সো এর কুশিলায় আপনার কি হচ্ছে, রিডিং হ্যাবিটটাও বিল্ড আপ হয়ে যাচ্ছে। ইভেন আপনার ওই যে নতুন নতুন শব্দগুলো আপনি শিখতেছেন, আবার যেহেতু ঘুমানোর আগে আপনি এই ওয়ার্ডগুলো রিভাইজ করতেছেন, তাহলে আপনার ব্রেইনের মধ্যে ভালো করে এগুলো গেঁথে থাকবে। সো এইভাবে প্রথম 6 দিন যাওয়ার পরে লাস্টের দিন অর্থাৎ সপ্তাহের শেষের দিন কী করবেন, যেই কোশ্চেন টাইপটা আপনার কাছে খুবই কঠিন মনে হয়েছিল সেই কোশ্চেন টাইপটা নিয়ে ভালো করে আপনি অ্যানালাইসিস করবেন, অথবা একাধিক কোশ্চেন টাইপ যেগুলো আপনার কাছে খুবই কঠিন মনে হয়েছিল আপনি বিভিন্ন অনলাইন চ্যানেল মানে ইউটিউব চ্যানেল অথবা অনলাইন প্ল্যাটফর্মগুলো ঘাটাঘাটি করে একটু ভালো করে দেখবেন যে কোথায় এর সলিউশনস কীরকম দেয়া আছে, সেগুলো নিজের মতো করে আরেকটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে ফেলবেন। নিজে যেরকম আপনার সলভ করতে, এই কোশ্চেন টাইপগুলো সলভ করতে নিজের কাছে যেভাবে সুবিধা বা সহজ মনে হবে সেরকম নিজের কিছু টেকনিক আপনি চিন্তা ভাবনা করে নেবেন। এবার আসি উইক 3। এই উইক 3তে আমরা রাইটিং মডিউলে ফোকাস করব। রাইটিং মডিউলের ক্ষেত্রে প্রথম দিন রাইটিং টাস্ক 1 এবং পরের 3 দিন রাইটিং টাস্ক 2, এইভাবে আপনি ভাগ করে নেবেন, ভাগ করে পড়াশোনা করবেন। অর্থাৎ প্রথম 3 দিনের মধ্যে রাইটিং টাস্ক 1-এর যত ধরনের কোশ্চেন টাইপগুলো আছে সেগুলো আপনি ভাগ করে
পড়ে ফেলবেন। আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে আমার যে ফেসবুক পোস্ট, যেখানে আমি আসলে আরেকটু অর্গানাইজ করে দিয়েছিলাম যে কোন দিন কি কি বিষয় পড়বেন, সেগুলো আমি দিয়ে দিব, সো দ্যাট আপনি এগুলো দেখে একটু ক্লিয়ারলি ধারণা পান যে কোন দিন কোন সময় কি কোশ্চেন টাইপগুলো পড়তে হবে। অ্যান্ড এইটা মনে রাখবেন, রাইটিংয়ের ক্ষেত্রে শুধু আসলে আপনাকে কোশ্চেন পড়লে হবে না, আপনাকে লেখার অভ্যাস তৈরি করতে হবে। আপনি যদি কম্পিউটার বেসড আইএলটিএস পরীক্ষা দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে মিনিমাম 3 দিন থেকে 1 সপ্তাহ যদি একটু প্র্যাকটিস করেন লেখালেখির কম্পিউটারে, আপনি টাইপিং স্পিড ভালোই আয়ত্ত করতে পারবেন। ইভেন আপনি যদি পেপার বেসড আইএলটিএস দিয়ে থাকেন, স্টিল আপনি একটু লেখালেখি প্র্যাকটিস করবেন যে আপনি ঠিকমতো টাইম ম্যানেজ করতে পারতেছেন কিনা। এই বিষয়টি মাইন্ডে রাখবেন, যেহেতু রাইটিং টাস্ক 1-এর মধ্যে একটু কম স্কোর দেওয়া হয়ে থাকে, সেই জন্য রাইটিং টাস্ক 1-এ যত কম সময়ের মধ্যে আপনি লিখতে পারবেন তত ভালো হয়। আমি বলবো 18 থেকে 20 মিনিটের মধ্যে অ্যাটলিস্ট রাইটিং টাস্ক 1টা ভালো করে লিখে ফেলা শেষ করবেন, এবং 40 মিনিটস টাইম নেবেন রাইটিং টাস্ক 2-এর জন্য, যেহেতু রাইটিং টাস্ক 2-এর উপর আপনার অধিকাংশ স্কোর ডিপেন্ড করতেছে। সো ট্রাই করবেন মেইন পরীক্ষাতে যাওয়ার আগেই আপনি যেন এই যে সময়ের মধ্যে সব আনসারগুলা লেখার অভ্যাসটা তৈরি করে ফেলতে পারেন। রাইটিংয়ের ক্ষেত্রেও সেম, সপ্তাহের শেষের দিন বসে বসে কি করবেন, যেই কোশ্চেন টাইপ আপনার কাছে কঠিন লাগতেছিল ওগুলা নিয়ে আরও ইনডেপথ অ্যানালাইসিস করবেন, বা আরও ইনডেপথ আপনি রিসার্চ করবেন, অনলাইনে ঘাটাঘাটি করবেন, বিভিন্ন চ্যানেলে দেখবেন, ইনশাল্লাহ আরও অনেক সহজ পদ্ধতি পেয়ে যাবেন। এবার আসি উইক 4 অর্থাৎ স্পিকিং মডিউল। স্পিকিং মডিউলের ক্ষেত্রে কি করবেন, শুধুমাত্র মাক্কার আইএলটিএস এর বই যেটি আছে ওইটি ফলো করবেন। মাক্কার আইএলটিএস এর বই থেকে কিন্তু হুবহু একদম সেম কোশ্চেন চলে আসে। মেইন পরীক্ষার কথা বলতেছি, মেইন পরীক্ষাতে দেখবেন একদম কমন পড়ে যেতে পারে আপনার, এমন অবস্থা মাক্কার আইএলটিএস এর বই যদি আপনারা ফলো করেন। সো এই বইটি কিনে ফেলবেন, এখানে দেখবেন যে সিম্পল কোশ্চেন এবং আনসারগুলো দেওয়া আছে। আপনি সপ্তাহে প্রথম দিন টার্গেট করবেন যে পার্ট 1 অর্থাৎ স্পিকিং পার্ট 1-এর যে কোশ্চেন যেগুলো আছে সেগুলো ভালো করে একটু গো থ্রু করে যাওয়া। বিশেষ করে যেই টপিকগুলো আপনার কাছে একটু আনকমন মনে হবে, বা যেই টপিক সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা নেই, সেই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবেন যে কীভাবে আনসারগুলো দেয়া আছে, ওগুলো সম্পর্কে ভালো করে আইডিয়া নিয়ে রাখবেন। স্পিকিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আপনার যদি কোনো টপিক সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নাই থাকে, তাহলে ইংলিশে আনসার দেওয়ার দূরে কথা, আপনি বাংলাতেই কীভাবে কথা বলবেন, তাই না? আপনি তো বাংলাতেই কথা বলতে হিমশিম খাবেন যদি আপনার কোনো বিষয় সম্পর্কে আইডিয়া না থাকে। সো আইডিয়া নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তারপর এই একদিন হয়েছে কি যে আপনি শুধুমাত্র পার্ট 1-এর উপর ফোকাস করবেন সকালে এবং রাতে। এর পরের 5 দিন অর্থাৎ 5ম দিন পর্যন্ত আপনি শুধুমাত্র স্পিকিং পার্ট 2 এর বিভিন্ন টপিকগুলা দেখতে থাকবেন। লাইক বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ক্যাটাগরি আছে, লাইক পার্সন নিয়ে আছে, অবজেক্ট নিয়ে আছে, প্লেস নিয়ে আছে, এগুলার কিছু টাইপ আছে। এগুলা আপনি ভালো করে দেখবেন, এবং এগেইন ওই যে আনকমন যেই বিষয়গুলো লাগবে সেগুলো সম্পর্কে একটু বেশি করে ধারণা নেওয়ার চেষ্টা করবেন। কারণ যদি এমন কোনো কোশ্চেন আসে যে টপিক সম্পর্কে আপনার অলরেডি আইডিয়া আছে, সেই ক্ষেত্রে আপনি খুব একটা বেশি স্ট্রাগল ফেস করবেন, আপনি ইনশাল্লাহ আনসার তখন করতে পারবেন। এরপর একদিন আপনি নেবেন শুধুমাত্র স্পিকিং পার্ট 3 এর জন্য। স্পিকিং পার্ট 3 ওই দিন শুধু সকালে এবং রাতে বসে বসে প্র্যাকটিস করবেন, বা সব কোশ্চেন টাইপগুলা গো থ্রু করে যাবেন ওই মাক্কার আইএলটিএস এর বইটি থেকে। এবং প্রতিদিন চেষ্টা করবেন, স্পিকিং কিন্তু আপনাকে একটু কথা বলা প্র্যাকটিস করতে হবে। সো প্রতিদিন যেই কাজটা করতে হবে আপনাকে, আপনি মোবাইলটি নিয়ে 2 মিনিট কথা বলার চেষ্টা করবেন। আপনি যেই কোশ্চেন টাইপই পড়েন না কেন, বা যেই কোশ্চেনটাই দেখেন না কেন, সেটার উপর আনসার দেওয়ার জন্য মিনিমাম 2 মিনিট একটু নিজে নিজে কথা বলার চেষ্টা করবেন। আপনার অন্য কারোর উপর ডিপেন্ড হওয়ার কোনো দরকার নাই। আপনি হয়তো আপনার কোনো ফ্রেন্ডস বা কাউকে পাবেন না, না পেলেও কোনো সমস্যা নেই, আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করার ট্রাই করবেন। আপনি নিজে নিজে অডিও রেকর্ড করবেন, তারপর নিজের অডিও নিজে শুনে দেখবেন যে আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, আপনার ইন্টোনেশন ঠিক আছে কিনা, গ্রামাটিক্যালি সব কিছু ঠিকঠাক ছিল কিনা, আপনি লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতেছেন কিনা। এই বিষয়গুলা বা যেই বিষয়ের উপর ভিত্তি করে স্পিকিংয়ে স্কোরিংগুলা করা হয়ে থাকে, সেই বিষয়গুলো আপনার স্পিকিংয়ের মধ্যে আছে কিনা, এই বিষয়গুলো আপনি খেয়াল করার ট্রাই করবেন নিজের অডিও থেকে। এইভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন স্পিকিংয়ের ক্ষেত্রে। তো এইভাবে আপনি 4টি সপ্তাহ কমপ্লিট করে ফেলবেন। এখন কোশ্চেন হচ্ছে, এই যে 4টি সপ্তাহ আপনি এইভাবে যদি রুটিন অনুসারে পড়াশোনা করেন, সেই ক্ষেত্রে কি আপনি ভালো একটি স্কোর যেমন 7 অথবা 8 আপনি কি অনায়াসে পেয়ে যাবেন? আনসারটা হচ্ছে এটা ডিপেন্ড করতেছে আপনার বর্তমান ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কি অবস্থানে আপনি আছেন। ধরেন আপনার অলরেডি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভালোই একটু আয়ত্ত আছে, সেই ক্ষেত্রে আপনি খুবই ভালো একটি স্কোর নিয়ে আসতে পারেন। আমরা যদি একটু উদাহরণ হিসেবে দেখি, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যারা আছে তারা কেন 1 সপ্তাহ পড়াশোনা করেই আইএলটিএসে ভালো স্কোর পেয়ে ফেলে, যেমন 7 অথবা 8 পেয়ে ফেলে? কারণ কি? কারণ তার আগে থেকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভালো একটি আয়ত্ত ছিল। এই কারণে সে জাস্ট শুধু 1 সপ্তাহ বসে বিভিন্ন কোয়েশ্চেন টাইপগুলো অ্যানালাইসিস করে দেন মেইন পরীক্ষাতে গিয়ে বসে এবং ভালো একটা স্কোর পেয়ে যায়। কিন্তু আমার বিশ্বাস আপনারা যে যে অবস্থানে থাকুন না কেন, আপনি দুর্বল হন অথবা মোটামুটি একটু ভালো অবস্থানে থাকুন না কেন, আপনি যদি এই রুটিনটি ফলো করেন তাহলে আপনার নিজের অবস্থান থেকে
একটু হলেও ইমপ্রুভমেন্টটা হবে, বা অ্যাটলিস্ট এই রুটিনটা আপনাকে একটি ইনিশিয়ালি একটা বুস্ট দিবে, যে বুস্টের মাধ্যমে আপনি ভালো একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পারবেন।